শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। মোবাইল ফোন সেবার উপর 20% সম্পূরক শুল্ক, 1% সারচার্জ কমানোর সুপারিশ করেছে দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো। বুধবার আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে এনবিআরের সঙ্গে বাজেট আলোচনায় এই দাবি জানান মোবাইল অপারেটর কোম্পানিগুলো। এই সুপারিশের পক্ষে ব্যাখ্যা দিয়ে তারা বলেন, সাধারণত অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত ও বিলাসবহুল পণ্য ও সেবায় এই ধরনের কর আরোপ করা হয়। এ সময় মোবাইল অপারেটরের প্রতিনিধিরা সম্পূরক শুল্ক, সারচার্জ পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানান। এছাড়া সিম সরবরাহের উপর মূল্য সংযোজন কর প্রত্যাহারেরও প্রস্তাব করা হয়। এসডিজি বাস্তবায়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে বাড়তি সুবিধা দিতে হবে বলে মনে করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। সকালে জাতীয় এসডিজি রিপোর্ট 2025-এর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, দেশের প্রান্তিক মানুষগুলোকে যে সহযোগিতা দেওয়া উচিত তা আমরা দিতে পারিনি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উচিত এসডিজির বিষয়গুলোকে প্রাধান্য দেয়া। ভোটারদের উচিত এসডিজি নিয়ে যাদের প্রতিশ্রুতি আছে তাদের প্রাধান্য দেয়া। এসডিজি নিয়ে বিভাজিত তথ্যের অভাব আছে। পিছিয়ে পড়া মানুষের ভয়েস জোরালো করতে হবে, বৈষম্য বিরোধী আইন করতে হবে, সম্পদ সীমিত হলেও সর্বোচ্চ ব্যবহারে জোর দিতে হবে, দুর্নীতি রোধ করতে হবে বলেও মতামত উঠে আসে আলোচনায়। এসডিজির এই যে গোলগুলো আমরা বাস্তবায়ন করব, সেই বাস্তবায়নের প্রক্রিয়ায় কেবলমাত্র গড়ে কি উন্নতি হলো সেটা দেখলে হবে না, কেবলমাত্র এটার ভিএনআর এর রিপোর্টটা কি হচ্ছে সেটা না, প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমাদের জন্য নতুন তাৎপর্য নিয়ে আসছে। এবং সেই তাৎপর্যটা হলো যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক ভাবে এবার এই ভিএনআরটা প্রস্তুত করতে চাচ্ছি। যে বরাদ্দটা আমরা দেই নাই সেটা হলো আমাদের সামাজিক, যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার মতো জায়গায়, এটা আমাদের প্রায় 1 লক্ষ কোটি টাকা আমরা এখানে কম দিয়েছি। সুতরাং সবসময় যে সম্পদের অপ্রাপ্যতার বিষয় তা না, আমরা কোথায় প্রাধিকার দিচ্ছি এটা হলো বড় ব্যাপার। দর্শক, জাতীয় এসডিজি রিপোর্ট 2025 প্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। আমরা যখন উন্নয়নের কথা বলছি, উন্নয়নের ক্ষেত্রে আমরা সব বিগ নাম্বারের পিছনে ছুটছি। মানে 1 লাখ লোক স্বাস্থ্য পাওয়া যেমন জরুরি, পাশাপাশি 10 জন প্রতিবন্ধী ব্যক্তি তার মেইন ধারায় চলে আসা কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা 1000-এর জন্য বেশি ছুটছি, 10 জনের জন্য ছুটছি না। তো আমরা যদি চেঞ্জ করতে গেলে আমাদেরকে আসলে বিগ নাম্বারের চেয়ে আমাদের আসলে দেখা দরকার আসলে কারা পিছিয়ে আছে তাদের জন্য কাজ, তাদের জন্য আমরা কিন্তু আমাদের সবাই কাজ করতে হবে। হ্যাঁ, আর কে ছিলেন? আর আমি আপনারা কি চাচ্ছেন ইফতার পর্যন্ত এটা চলুক? আপনারা চাচ্ছেন ইফতার পর্যন্ত চলুক? এখন ঠান্ডা হয়েছে, বলেন আর কি আছেন? আর একজন, আমি কি শুরু করবো? হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট রেমা, 1 মিনিট এখানে বলেন। আচ্ছা, আমি একটা খুবই সুনির্দিষ্ট প্রস্তাব, সেটা হলো আমরা জানি যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট যে আছে তারা কিছু ফান্ডিং করে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের জন্য। এই ফান্ডিংগুলি সাধারণত গভর্নমেন্টের যে লাইন মিনিস্ট্রি আছে ডিপার্টমেন্টকে দেয়। ক্লাইমেট নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের স্পেশাল। আমার রিকমেন্ডেশন হলো আমাদের অনেক এনজিও আছে, তাদেরকে কিন্তু তারা আসলে হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, অর্থায়নের ব্যাপারে আলোচনা হয়েছে। আর কিছু এখানে হবে না? স্যার, আমি একটু কথা বলছি। হ্যাঁ বলেন। নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিতে যে শিশুগুলো আছে তারা নিজেদের কথা বলতে পারে না, আমরা মা হিসেবে তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলতে চাই। স্যার, 14 বছরের পরে সরকারিভাবে হারিয়ে যাওয়া এবং যারা যে শিশুগুলোর অভিভাবক নাই তাদের জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থাপনা নাই, আমরা চাচ্ছি তাদের জন্য একটা হোম একটা থাকবে, এটা ভিএনআর এর ভিতরে। এই আর এখন ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। হ্যাঁ এই ওনার তো মাইক্রোফোন ছাড়াই শোনা যাচ্ছে। এই মাইক্রোফোন দেন তাড়াতাড়ি। ধন্যবাদ স্যার। মানে অধিকার তো অধিকার ভাবেই দিতে হয় স্যার। আদিবাসীর পক্ষ থেকে, উত্তরবঙ্গ থেকে স্যার একটু বলতে চাই যে রাজশাহী থেকে এসেছি। আমি রাজকুমার সাহ, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে আদিবাসীদের কাজ করি। হ্যাঁ বলেন। এবং এখানে আমরা স্যার বলতে চাই যে আদিবাসীদের যে আমাদের 50টি জাতিগোষ্ঠীর কথা বলছি, আমরা ডেটা তো কথা বলতেছি,
আমরা স্যার এখানে যারা অনেক আদিবাসী কাজ করি এক সেকেন্ড এই যে আদিবাসী করছেন আসলে তো ক্ষুদ্র নিগ্রোষ্ঠী নাকি? আমি তো সেটাই স্যার বলতে চাচ্ছি, তা আদিবাসী কথা বলার অধিকার নাই। আমরা কোন কোন জাতিগোষ্ঠী আমরা আছি সে সংখ্যা আমাদের জানা নাই। সরকার একটা সংখ্যা তৈরি করলো, সেটাও আমাদেরকে ঢোকায় কমাই দিল। এটা স্যার এই ডেটাটা স্যার আমরা যে আওয়াজ তুলতেছি আমাদের সরকারই তো ডেটা স্যার গায়েব করে ফেলতেছে। তো স্যার এখানে আমরা কিভাবে বলছেন নাকি এটা সরকারের বিরুদ্ধে এত বড় অভিযোগ? আমাদের তো আদিবাসী যেখানে 20 লক্ষ আদিবাসী, সেখানে আমাদের সারা বাংলাদেশে 16 লক্ষ কত যেন সামথিং একটা আদিবাসী বানাই ফেলেছে স্যার। এটা কি স্যার সঠিক? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বসেন, আপনি বড় কথা বলেছেন। আমার মনে হয় যে তথ্য উপাত্ত এবং এই বিভাজিত তথ্যের কথা প্রথম থেকে হচ্ছে, এইখানেও সমস্যা আছে। বলেন, এখন শেষ করব, এরপর ফারাকে দিয়ে শেষ করে দিব। ফারা একটু বসেন, না দিতে আপনি উঠে যান না। আমি নাসরিন বেগম, আসছি বাংলাদেশ নারী প্রগতি সংঘ থেকে। আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে সরকার LS মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে ঘোষণা দিতে চাচ্ছে। এইটার সাথে এই যে পিছিয়ে পড়ার জনগোষ্ঠীর প্রত্যাশায় লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে ঘোষণা দিয়ে লিস্ট ডেভেলপ কান্ট্রির তকমা থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, ওইটার সাথে এই বিষয়টা মানে সাংঘর্ষিক হবে কিনা। আমি SDG গোল করতে চাই, সেক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আর আমি যদি উন্নত দেশ হিসাবে নিজেদেরকে করি, সেক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা সবার লিভ নো ওয়ান বিহাইন্ড যে প্রিন্সিপাল, সেটাকে আমি করতে পারবো। এই শুনেন, উনি একটা কথা বলছে, দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে, কিন্তু দেশের ভিতরে যারা স্বল্পোন্নত মানুষ রয়ে গেছেন তাদেরকেও তো বের করতে হবে। ঠিক বললেন না কি কথাটা? ইয়েস ইয়েস। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার যথোপযুক্ত সম্মান হবে তখনই যখন স্বল্পোন্নত জনগোষ্ঠীকেও আমরা একই সাথে বাংলাদেশে বের করে নিয়ে আসতে পারবো। ঠিক হলো? ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসেন, ওনাকে দেন। ধন্যবাদ। আমি তাহমিনা রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন। পথ শিশু কমে যায়নি, কিন্তু পথ শিশুদের মধ্যে ছোট ছোট বাচ্চারা মাদকাসক্তে কিন্তু তারা একটা বিরাট একটা অংশ ছেড়ে গিয়েছে। এটা একটা ভাববার বিষয়। আমি আরেকটা তুলে ধরছি, সবাই বলেছে জন্ম নিবন্ধন যেটা বাচ্চাদের করতে হচ্ছে, সবার আগে পিতামাতার জন্ম নিবন্ধন করতে হচ্ছে। তাহলে আমি যে আমার জাতীয় পরিচয় পত্র করেছে সেটার মূল্যটা কি? তাহলে এটাকে বাদ দিয়ে জন্ম নিবন্ধন, আর আমি যদি এই দেশের নাগরিক, তাহলে আমার এটার মারফতেই আমার বাচ্চার জন্ম নিবন্ধন হয়ে যাবে। ধন্যবাদ। বিবিধ সরকারি এই নিবন্ধন প্রক্রিয়া আমাদের নাগরিক হিসেবে আমাদের হেনস্থা করে। হ্যাঁ, পরে আসেন, মাইক্রোফোন দেন। অনেক ধন্যবাদ। খুব পরিষ্কার তিনটা জিনিস বলা হচ্ছে। তথ্য অনুযায়ী 51% বাংলাদেশের মেয়ে শিশুরা বাল্য বিবাহের শিকার হচ্ছে। এই গ্রুপটাকে কিভাবে আমরা তাদের কথা শুনবো, কারণ তারা তো ভিজিবলই না। সো এইখানে একটু সুযোগ করে দিতে হবে। 51% অফ ইয়াং গার্লস, তো তাহলে ওরা ওদের কথাগুলো বলা, ওদের জন্য সার্ভিস নাই, রেকগনিশন নাই, ভয়েস নাই। আপনাকে জিজ্ঞেস করি, বাল্য বিবাহের প্রবণতা কি বেড়েছে না কমেছে? বেড়েছে বাল্য বিবাহের প্রবণতা? অ্যাবসলিউটলি। হ্যাঁ, ঠিক আছে, বলুন। হ্যাঁ, এটা কোনো পলিটিক্যাল ডেফিনিশন দিয়ে লাভ নাই, এটা সামাজিক সমস্যা। এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। সেকেন্ড পয়েন্ট, পলিটিক্যাল শব্দটা তো আমি বলিনি, আপনি বললেন। না, আমি বলছি যে কম্প্যারিজন। ঠিক আছে। দর্শক, জাতীয় এসডিজি রিপোর্ট 2025 প্রকাশ অনুষ্ঠানে আমরা এতক্ষণ ছিলাম, সেখানে কথা বলছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই মুহূর্তে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে বাংলাদেশকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে, যা মোকাবেলার প্রস্তুতি নেই বাংলাদেশের, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। বিষয়টি নিয়ে দোলাচলে আছে সরকারও। অর্থ উপদেষ্টা বলছেন, সময় মতো উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার, তবে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের। বিস্তারিত মরিয়ম আজিজ মরিনের রিপোর্টে। দীর্ঘ 50 বছর ধরে স্বল্পোন্নত দেশের তকমা গায়ে বাংলাদেশ। এই সময়ে দেশ এগিয়েছে অনেক, বেড়েছে মাথাপিছু আয়, মানুষের কর্মক্ষমতা কমেছে, অর্থনৈতিক ভঙ্গুরতার ঝুঁকি। এসব সূচকের ভিত্তিতেই 2026-এ উন্নয়নশীল দেশে চূড়ান্ত পদার্পণের অপেক্ষায় দেশ।
তবে অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে তা কতটা টেকসই হবে তা নিয়ে রয়েছে সংশয়। অর্থনীতিবিদরা বলছেন 2026 সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে যেসব সুবিধা হারাবে বাংলাদেশ তা দেশের অর্থনীতিকে নতুন ঝুঁকিতে ফেলে দিতে পারে। রপ্তানি আয় এবং আমদানি ব্যয় মিলিয়ে আমরা ঠিকঠাক থাকতে পারবো কিনা, নাকি আমাদের বিরাট গ্যাপ হবে, আমাদের বিরাট ধার নিতে হবে, তার ফলে মুদ্রাস্ফীতি বিরাট বেড়ে যাবে। অর্থাৎ অর্থনীতি অস্থিতিশীল হবে এবং অন্যান্য যে ম্যাক্রো ভ্যারিয়েবলগুলো আছে অর্থনীতির, যেগুলো দিয়ে উন্নতি মাপা হয়, জিডিপি, গ্রোথ রেট, ইনফ্লেশন রেট, এক্সপোর্ট, এগুলোর মধ্যে কোনো ভয়ঙ্কর ইনস্টেবিলিটি বা আনসাস্টেনেবিলিটির উপাদান আছে কিনা। তাই উত্তরণ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, কিন্তু তা সহজ হবে না খুব একটা। এর জন্য জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডিতে আবেদন করতে হবে বাংলাদেশকে। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত হওয়ার জন্য যে তারিখটা রয়েছে সেই তারিখটার অনুযায়ী হবে। তারা আর জাতিসংঘে এই অনুরোধটা উপস্থাপন করবে না যে তারা পিছাতে চায়। সুতরাং আমরা নির্ধারিত সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবো। সময় মতো গ্র্যাজুয়েশনের বিষয়ে দোলাচলে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন বিষয়টি মর্যাদা, তাই প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন হতে পারে সিদ্ধান্ত। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি ইউজ, আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। উপদেষ্টা বলেন বাংলাদেশ খাদের কিনারায় ছিল, এখন সেখান থেকে উত্তরণ হয়েছে। দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এর সাথে বিজনেস আওয়ারের সময় হয়ে গেল একটি বিরতির। ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এই মুহূর্তে জানাতে চাই শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। চলতি সপ্তাহ পুরোটাই আসলে আমরা দেখেছি যে নেতিবাচক ধারা চলছিল ঢাকার শেয়ার বাজারে। এর আগের সপ্তাহের যে ইতিবাচক সূচক এবং লেনদেনে ইতিবাচক ধারা ছিল, কিছুটা ঘুরে দাঁড়ানোর একটি প্রচেষ্টা ছিল ঢাকার শেয়ার বাজারের। সেটি এই সপ্তাহে আসলে আমরা রোববার থেকে যে সপ্তাহটি শুরু হয়েছে, আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে নেতিবাচক ধারা চলছে এবং প্রায় প্রতিদিনই সূচক নিম্নমুখী প্রবণতা দেখেছি। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের শেষ কর্মদিবসে সেদিক থেকে কিছুটা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। তিনটি সূচকই কিন্তু বেড়েছে। ডিএসই এক্স ইন্ডেক্স প্রায় 6 পয়েন্টের মতো বেড়েছে, অবস্থান করছে 5213 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স বেড়েছে 2.2 পয়েন্ট, অবস্থান 1160 পয়েন্টে। ডিএস 30-র অবস্থান 1890 পয়েন্ট। ডিএস 30 বেড়েছে 8.64 পয়েন্ট এবং লেনদেনের পরিমাণ যদি দেখি 409 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 161টি কোম্পানির দাম বেড়েছে, 163টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর এবার জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। প্রথমেই জানাতে চাই মুদ্রা বাজারের খবর। আমরা বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যদি দেখি, সোনালী ব্যাংক থেকে যে তথ্য আমরা পেয়েছি সেখানে তারা আজকের যেই লেনদেনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মার্কিন ডলার কিনছে 121 টাকায়, তারা বিক্রি করছে 122 টাকায়। ইউরো 126 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 33 টাকা 10 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 42 পয়সা।
সোনার দরদাম আমরা যদি দেখি 22 ক্যারেট সোনা প্রতি গ্রামের দাম পড়ছে 13,284 টাকা এবং ভরিতে 1,54,945 টাকা। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য স্বর্ণের দেশের বাজারে এবং গত 1-1.5 বছর ধরে আসলে স্বর্ণের দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি একবার বা দুবার করে স্বর্ণের দাম বাড়ছে, কারণ বিশ্ববাজারে আসলে স্বর্ণের চাহিদা মজুদ বাড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে। 21 ক্যারেট যে স্বর্ণ বাংলাদেশে পাওয়া যায় তার দাম আমরা দেখতে পাচ্ছি প্রতি গ্রামে 12,680 টাকা, ভরিতে 1,47,900 টাকা। 18 ক্যারেটের দাম 10,860 টাকা প্রতি গ্রাম, ভরি 1,26,671 টাকা। সনাতন যে স্বর্ণ যেটি পুরনো স্বর্ণ বাংলাদেশে কেনা বেচা হয় সেটির দাম পড়ছে প্রতি ভরি 1,04,498 টাকা। রূপার দরদাম জানাবো। স্বর্ণের দামের ঊর্ধ্বগতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রূপার দামের খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের দাম 2,449, 18 ক্যারেট 2,111 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, বিশেষ আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে যেতে চাই বাংলা মোটরে, সেখানে জাতীয় জ্বালানি নীতি নিয়ে আলোচনা চলছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। একটা প্রজেক্ট হাতে নিয়ে চেষ্টা করা হবে সামনে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। এখন আলোচনায় আসছে যে আসলে আমাদের যে ভালো আলোচনা হয়েছে, যেটা আদিল ভাইটাকে আমি বললেন যে আপনারা বিল্ডিংগুলিতে বিশেষ করে সরকারি ভবনে এসির ব্যবহার যেন কমানো যায়, সেই ক্ষেত্রে আপনারা কী করছেন আমাকে কিছুক্ষণ আগে আদিল ভাই বললেন। তো এখন যেটা আমরা আসলে করতে পারি নাই, আমাদের গ্রিন বিল্ডিং কোডে ছিল, সেখানে এটাকে আমরা গ্রিন বিল্ডিং কোডে করার জন্য চেষ্টা করেছিলাম, কিছু আছে। এখন চেষ্টা হচ্ছে, আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা বলেছেন যে বর্তমানে যে আমাদের পরিবেশ ভবন সেটাও গ্রিন বিল্ডিং বলা যায় না, সেখানেও আমাদের এসি প্রচুর ব্যবহার করতে হচ্ছে। আমাদের আগামী 4-5 বছরের মধ্যে আমাদের প্রতিটা বিভাগে এবং জেলাতে পরিবেশ ভবন হবে, আমাদের নিজস্ব পরিবেশ ভবন হবে। তো আমরা চেষ্টা করছি, পরিবেশ উপদেষ্টা মহোদয় উনি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যে এটা যেন গ্রিন বিল্ডিংয়ের হয়, সেখানে এনার্জি কনজামশন যেন কম থাকে, এসি ব্যবহার যেন কম করা যায়। এবং আমরা যখন আলোচনা করি তখন কিন্তু আমরা আরেকটা বলি যে রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি এবং এনার্জি কনজারভেশন, যেখানে আমি যদি এনার্জি এফিসিয়েন্ট যদি আমরা ইকুইপমেন্ট ব্যবহার করি বা বাল্ব ফ্যান ব্যবহার করি, সেখানেও কিন্তু অনেক এনার্জি কনজারভেশন সম্ভব। আর বিভিন্ন জায়গায় তো এনার্জি এফিসিয়েন্সি কাজ চলছে, আমাদের এনার্জি মাস্টার প্ল্যান আছে, সেখানেও বেশ কিছু এমিশন কমানোর একটা লক্ষ্যমাত্রা আছে। তো এটা আমি চেষ্টা করব আজকে গিয়ে যে আমাদের সরকারি পর্যায়ে পরবর্তীতে যে নতুন বিল্ডিংগুলো হবে সরকারি ভবন, সেখানে যেন গ্রিন বিল্ডিংয়ের কনসেপ্টটাকে যেন ভালোভাবে অনুসরণ করা হয় এবং এনার্জি কনজামশনটাকে যতটুকু কমানো যায়। আমাদের সকল আদিল। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। পিরোজপুরের হাতে ভাজা মুড়ির ঐতিহ্য দীর্ঘদিনের, সারা বছর ব্যস্ততা একটু কম থাকলেও রমজানে ব্যস্ততা বেড়ে যায় এই পেশায় জড়িতদের। তবে ধানের দাম বৃদ্ধির কারণে মুনাফা অর্জনে হিমশিম খাচ্ছেন এই শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তারা। গোলাম মোস্তফার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের হাতে ভাজা মুড়ির ঐতিহ্য দীর্ঘদিনের, রমজান মাসে ব্যস্ততা বেড়ে যায় শ্রমিকদের। ভৌগোলিক কারণে মুড়ি উৎপাদনে পিরোজপুর অনেকটা এগিয়ে। এ জেলার হাতে ভাজা মুড়ি রাসায়নিক মুক্ত ও সুস্বাদু হওয়ায় আশেপাশের জেলাগুলোতে রয়েছে ব্যাপক চাহিদা। সম্পূর্ণ মেডিসিন মুক্ত, শুধু লবণ আর জল, আধ্যাত্মিক যুগের মুড়ি ভাজা, সম্পূর্ণ ইউরিয়া সার মুক্ত। এইখান থেকে মুড়ি কিনে নিয়ে বেশি বাড়ি অন্যান্য হাটে 110 টাকার কিনে নিয়ে 30 টাকা করে বেশি। মিলের মুড়ির চেয়ে এই মুড়িটা খরচ বেশি, যার কারণে এরা কম দামে বিক্রি করতে পারছে না, যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে বিলুপ্তি হতে চলছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি মেশিনে ভাজা মুড়ি বাজার দখল করায় হাতে ভাজা মুড়ির চাহিদা আগের থেকে কিছুটা কমেছে। তাই আগের তুলনায় হ্রাস পেয়েছে এই শিল্পের উদ্যোক্তার সংখ্যাও। হাতে তৈরি কারিগররা এখনো আছে, তো সেই সাথে প্রায় জেলার মধ্যে
15-20টা মুড়ি কারখানা হয়েছে। আর হাতে তৈরি মুড়িটা হচ্ছে একটু অথেন্টিক। হাতে ভাজা মুড়ি শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে বিসিক। হাতে ভাজা মুড়ি নিয়ে অনেক লোক কাজ করতেছেন। এই শিল্পের প্রসারের জন্য বিসিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আমাদের ক্ষুদ্র ঋণ সহায়তা রয়েছে, তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হলে বিসিক তাদের সবসময় পাশে থাকে। প্রায় অর্ধশত বছর ধরে হাতে ভাজা মুড়ি শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন বেশ কিছু উদ্যোক্তা ও কারিগর। বংশ পরম্পরায় তারা শত চড়াই উতরাই পেরিয়েও টিকে আছেন এই পেশায়। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বাংলাদেশিদের অভাবে ঈদের কেনাকাটায় ভিড় নেই কলকাতার নিউ মার্কেটে। শোচনীয় অবস্থা কলকাতার মার্কুইস স্ট্রিটেও। এই মার্কেটে বেচাকেনার অভাবে বন্ধ হয়েছে 40টির বেশি দোকান। ঈদ মৌসুমে বেচাকেনায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের একাংশকে। দোকান বন্ধ করে অনেকেই ফিরে গেছেন নিজ রাজ্যে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতের ভিসা নীতিতে জটিলতা, যার জেরে ক্ষতির মুখে পড়ছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ, আর তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। ঈদ মরশুমে বাংলাদেশি ক্রেতাদের ভিড় লেগে থাকতো কলকাতার নিউ মার্কেটে, আজ তা অতীত। ফলে মন খারাপ কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের একাংশর। বাংলাদেশি নেই বলে একটুখানি আমাদের একটু সেলটা একটু ডাউন হয়। বাজার নেই, একদম বাংলাদেশি নেই আ রা হ্যায়, বাজার নেই হ্যায়। আমাদের বাংলাদেশি একটু কম আছে আগের থেকে অনেক। আমরা আশা করছি এই বর্ডারটা শেষ হয়ে বাংলাদেশে আসুক। অপরদিকে আরো শোচনীয় অবস্থা কলকাতার মার্কুইস স্ট্রিটে। গত বছর অবধি 15 রোজার পর থেকে ভিড়ে থিকথিক করত এই মার্কুইস স্ট্রিট, এখন মাছি দাঁড়াচ্ছে। বাংলাদেশিদের অভাবে অনেকেই তার ব্যবসার করেছে পরিবর্তন, অনেকেই ব্যবসার তালা ঝুলিয়ে চলে গেছে নিজের দেশে। ব্যবসায় মন্দার জন্য অনেকেই দুষছেন মোদি হাসিনাকে। আমরা मोदी सरकार जो है वो हसीना को रखा है, ये भी बिल्कुल बहुत गलत बात है। ये तो अच्छा बात नहीं है। वो उसका मुल्क का उसका जाए या कोई दूसरा मुल्क में चले जाए। अभी देखो क्या करेगा गवर्नमेंट, इंडियन गवर्नमेंट के हाथ में है। अगर वीजा दे देता तो हम लोग को वेल एंड गुड अच्छा होता। बांग्लादेशी আসবে তো এই এরিয়া হিট হবে, বাংলাদেশি নেই তো এরিয়া ফ্লপ। অনেকেই মনে করছেন আগামীতে এর প্রভাব পড়বে বাংলার অর্থনীতিতে। তথ্য বলছে এবারে বাংলাদেশি না আসার কারণে বড় বাজারে বেচাকেনা কম হয়েছে প্রায় 30%। কলকাতার নিউ মার্কেটে এর প্রভাব পড়েছে 60%। আর মার্কুইস স্ট্রিট একেবারে শুয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের পড়ে যাওয়া এই অর্থনীতি এখন কিভাবে সামাল দেয় সেটাই বড় প্রশ্ন। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। দর্শক, আপনারা দেখছিলেন আসলে কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থনীতি কতটা নির্ভরশীল বাংলাদেশের উপর, কিন্তু ভারত সরকারের একঘেয়েমি আচরণের কারণে আসলে তারাই এখন ক্ষতির মুখে পড়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশিদের মুখরোচক খাবারের এক অফুরন্ত ভাণ্ডার পিঠাঘর রেস্টুরেন্ট। ভোজনবিলাসী বাঙালির প্রিয় সব খাবারের সমারোহ এই রেস্তোরাঁয়। এখানে প্রবাসীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। মালয়েশিয়া থেকে মোস্তাক রয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ায় বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রবাসীদের পাশাপাশি স্থানীয়দের কাছে জনপ্রিয় হচ্ছে ফুচকা, চটপটি, কাবাব, পুরান ঢাকার বিরিয়ানি সহ বাংলাদেশি বিভিন্ন খাবার। পুরান ঢাকার যে জালি কাবাব আছে, পুরান ঢাকার তেহারি আছে, আপনার এখানে পুরান ঢাকার স্পেশালি পোহাটা পাওয়া যায়, বিভিন্ন আইটেম পাওয়া যায়। মজার যে খাবারগুলি এখানে এসে পাওয়া যায়, এই জন্য আমরা এখানে বারবার এখানে এসে এনজয় করি। খাবারগুলোর মান খুবই ভালো, তার জন্যই আসছে, এবং বিশেষ করে কাবাবগুলো আরো টেস্টি এবং ভালো। সেই সূত্র ধরেই জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টের দেশীয় স্বাদের খাবার ও বাহারি কাবাব। দেশীয় স্বাদে প্রতিনিয়ত তৈরি হয় গরু, মুরগি বা খাসির বিরিয়ানি, ঢাকাই তেহারি, শিক কাবাব, রেশমি কাবাব, বিহারি কাবাব, কিমা কাবাব, চিকেন টিক্কা, মালাই কাবাব সহ জনপ্রিয় সব খাবার। বাঙালিয়ানা যে খাবারগুলি পুরান ঢাকায় বা বিভিন্ন আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বড় বড় নামি দামি রেস্টুরেন্টে যেসব খাবারগুলি তৈরি করে, চেষ্টা করি ইনশাল্লাহ সেই খাবারগুলি আমার রেস্টুরেন্টে আমি আমার ক্রেতাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি সবসময়।
ভোজন বিলাসী বাঙালির প্রিয় সব খাবারের সমারোহ রয়েছে এই রেস্টুরেন্টে। অনেক স্থানীয় মালয় নাগরিক তন্দুরি আইটেমগুলোর দেশীয় স্বাদ নিতে চলে আসেন বাঙালি রেস্তোরাঁয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।